হ্যালো ফর উইকলি আপডেট। আমরা এই উইকে আসলে দিবাকর রায়ের চার্জ ফাইলটা রিক্রিয়েট করার চেষ্টা করেছিলাম। তো দিবাকর রায়ের চার্জ ফাইলে তো অনেকগুলো ক্যাটাগরি ছিল। এখানে যেটাতে আমরা ফোকাস করেছি সেটা হলো জাস্ট সোলার লাইট 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ফ্রন্ট কন্ট্যাক্ট দিয়ে ইনসিডেন্ট হবে। ব্যাক কন্ট্যাক্টে কোনো সোর্স নেই, কারণ রিয়ার সোর্স আসলে আমাদের ইউজ করার চান্সেস খুবই কম। তো এটার সেটআপটা যদি আরেকবার শুরু থেকে বলা যায়। শুরুতে সবার উপরে লাইটে ইনসিডেন্ট হয় নিকেল বা অ্যালুমিনিয়াম ফ্রন্ট কন্ট্যাক্টে। তাই ফ্রন্ট কন্ট্যাক্টটাকে আমরা হচ্ছে এই সিমুলেশন ফাইলে নাম দিয়েছি হচ্ছে, এখানে ফ্রন্ট দেওয়া আছে, ফাইনালে আমরা এটার নাম দিয়েছি হচ্ছে বেস কন্ট্যাক্ট, কারণটা পরে বলবো। সেই সাথে এরপরে লেয়ারগুলো সিরিয়ালে নিচে নামছে এবং ফাইনালে একটা ব্যাক কন্ট্যাক্ট আছে। ফার্স্ট লেয়ারটা হচ্ছে একটা অ্যান্টি রিফ্লেক্টিং কোটিং, যেটা আমাদের সিলিকন সোলার সেলের ফাইলেও ছিল। তো এই কোটিং লেয়ারটা হচ্ছে 100 ন্যানোমিটারের। তার ঠিক নিচেই আছে হচ্ছে একটা ট্রান্সপারেন্ট বাফার লেয়ার 200 ন্যানোমিটারের, যেটা অ্যালুমিনিয়াম ডোপ জিঙ্ক অক্সাইড লেয়ার বা পি টাইপ ডোপিং আর কি। এরপর একটা 80 ন্যানোমিটার ইন্ট্রিনজিক জিঙ্ক অক্সাইড লেয়ার আছে। এর ঠিক নিচেই আছে এনসিডিএস উইন্ডো লেয়ার। এইটা সবচেয়ে ছোট অংশ এই স্ট্রাকচার এবং এটা একমাত্র এন টাইপ রিজিয়ন এই স্ট্রাকচারের মধ্যে। এটা মাত্র 30 ন্যানোমিটার ঠিক। এরপরে হচ্ছে আমাদের স্ট্রাকচারের সবচেয়ে ইম্পর্ট্যান্ট অংশ অ্যাবজর্বার লেয়ার, যেখানে আসলে আমাদের তিনটা অপশন আছে। এর মধ্যে এই সিমুলেশনে চার্জ সিমুলেশন ফাইলে আমরা যা সিজেড টিএস এসই ইউজ করেছি। এই ক্যাস্টেডটা ছাড়া আমরা বাকিগুলো আসলে ক্রিয়েট করে রেখেছি। অ্যাড করা খুব বেশি কষ্টকর হবে না, অ্যাড করার অপশন আসলে রাখা আছে। ডাটা মেটেরিয়াল অলরেডি তোলা আছে। আর ফাইনালি 200 ন্যানোমিটারের একটা ব্যাক কন্ট্যাক্ট রাখা হয়েছে ইন্ডিয়াম ডোপ টিন অক্সাইডের জন্য। দিবাকর রয়ের পিডিএফ ফাইল থেকে আমরা কিছু ডাটা নিয়েছি এই চার্জ ফাইলের ম্যাটেরিয়ালগুলোর বৈশিষ্ট্য ইনপুট দেওয়ার জন্য, কারণ এখানে সিডিএস ছাড়া আর কোনো ম্যাটেরিয়ালই যেগুলো ইউজ হয়েছে একটাও ডিফল্ট ডাটাবেজে নাই। তো সুতরাং আমাদের ম্যাটেরিয়ালগুলো ক্রিয়েট করা লেগেছিল সবগুলা ফ্রম স্ক্র্যাচ, এবং আমরা স্ক্র্যাচ থেকে ক্রিয়েট করেছি এই ডাটাগুলো ইউজ করে। ডাটাগুলো অবশ্য আমরা ফার্স্টে হচ্ছে ডাটাবেজেই সেভ করে নিয়েছি, যদি ফার্দার ইউজ করা লাগে সেজন্য। আমি নিজের বোঝার সুবিধার্থে দিয়ে শুরু করেছি, যাতে বুঝি যে এগুলো আসলে আমি ক্রিয়েট করেছিলাম, বাই ডিফল্ট ছিল না। এখানে যেগুলো ডাটা দেওয়া হচ্ছে সিআইজিএস সিজেড টিএসি, এগুলোর ডাটা তো আমি তুলেছি। এখন এখানে যে সমস্যাটা রয়ে গেছে সেটা হচ্ছে যে এজেডও, তারপর আইটিও আর জেডএনও, এই তিনটা ডাটা আসলে পিডিএফ এ পাওয়া যায়। তো পিডিএফ এ পাওয়া না গেলেও যে চার্জ ফাইলটা ওনার কাছ থেকে কালেক্ট করেছিলাম ওটাতে ডাটাগুলো দেওয়া আছে, তো ওটা থেকে দেখে দেখে তুলে ফেলেছি। এখন আবার ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই দুইটা লেয়ার আসলে চার্জ ফাইলে ডিসেবল করা ছিল, এবং স্ট্রাকচারের জিওমেট্রি অনুযায়ী মনে হয়েছে সিমুলেশনের টাইমে এই দুইটা লেয়ার আসলে ইউজ হয়। আর এই ইন্ডিয়াম ডোপ টিন অক্সাইডটা কন্ডাক্টর হিসাবে যেটা আছে ওটা তো আছেই, ম্যাটেরিয়াল হিসাবে এই ফাইলে কেন রাখা হয়েছে এটা আসলে আমি ঠিক শিওর না। এটা থাকার কোনো কারণ নেই, এটা ইউজ করার আসলে কোনো জায়গা নেই। তাও উনি দিয়েছিল দেখে আমি পরে এডিট করে রেখে দিয়েছি। ইউজটা কি আই এম নট টু শিওর। তো এখানে ম্যাটেরিয়ালস গুলো রাখা আছে। তবে এই অরিজিনাল যেটা আমি ক্রিয়েট করেছিলাম ওটাতে একটা প্রবলেম ফেস করেছিলাম, যেই কারণে আসলে আমার সিমুলেশন বাটনটা অফ হয়ে গেছে। এবং এখানে একটু সতর্ক থাকা লাগবে ফার্দার যাতে এরকম না হয়। সেটা হচ্ছে এফডিডিডিতে আমাদের জাস্ট একটা সিমুলেশন রিজিয়ন ইউজ করার সুযোগ দেওয়া হয়, ওখানে মাল্টিপল রিজন ইউজ করার আসলে অপশনই নেই। তো সেখানে আসলে এটা সমস্যা হয়নি। চার্জে চার্জেও সিক্স সেম এট এ টাইম একটা বেশি সিমুলেশন রিজন থাকতে পারে না, কারণ হচ্ছে চার্জ সলভার একটা সিমুলেশন রিজন নিয়ে কাজ করে এবং সেই সিমুলেশন রিজনের বাইরের কোনো বস্তুকে সে আসলে
ক্যালকুলেশনের মধ্যে রাখে না, ওগুলো থাকা না থাকায় কোনো ডিফারেন্স নেই। তো যে ফাইলটা অরিজিনাল ফাইল ছিল সেখানে দুইটা সিমুলেশন রিজন ছিল, একটা 2D একটা 3D। আর আমি নিচে আবার 3D এনেবল নামে আরেকটা নিয়েছিলাম। ফুল স্ট্রাকচারটা যেহেতু আমি ফার্স্টে কনসিডার করেছিলাম, এই কারণে আমি নিজে যেহেতু 1+ রাখা যায় আমি একটা রেখে দিয়েছিলাম সিমুলেশন রিজিয়ন। তো ঝামেলা যেটা হয়েছে যে মাল্টিপল সিমুলেশন রিজন থাকার কারণে অথবা এটার নাম চেঞ্জ করার কারণে এটার অরিজিনাল নাম বাই ডিফল্ট সিমুলেশন রিজিয়ন নামেই থাকে। তো এটার সিমুলেশন বাটনটা অফ হয়ে গেছে এবং আমি অনেক রকম চেষ্টা করে আসলে এটা আর অন করতে পারিনি, এবং দুঃখজনকভাবে এই সিমুলেশন ফাইলটা আসলে আর রান দেওয়া যাবে না বা আমি কোনো পসিবিলিটি দেখছি না। তো এই সমস্যাটার কারণে আমি আবার এগুলা এলিমেন্ট ওয়াইজ কপি করে আরেকটা ফাইল ক্রিয়েট করেছি, সেখানে আমি আর এই ভুলটা করিনি। কিন্তু যে লসটা হয়েছে সেটা হচ্ছে যেগুলো কপি হলেও ম্যাটেরিয়াল অবজেক্টগুলো কপি হয়েছে, কিন্তু কষ্ট করে যে ডাটাবেসটা বানানো হয়েছিল, এই যে ডাটাবেস, এটা আসলে তো কোনো কমন ডাটাবেজের অংশ না। এটা জাস্ট এই ফাইলের ডাটাবেজের অংশ ছিল এবং এই ডাটাটা আসলে হারিয়ে গেছে। ফার্দার যদি এটা নিয়ে কন্টিনিউ ওয়ার্ক করতে চাই তাহলে আমার ডাটাগুলো আবার স্ক্র্যাচ থেকে বানাতে হবে। এই সমস্যাটার কারণ যদিও এখনো জানি না, তবে এটা আসলে আমার ফার্দার সতর্ক থাকতে হবে। তো যেটা আমি পরে কপি করে ক্রিয়েট করেছি সে ফাইলটা এখন ওপেন করলাম। এবার খুব সতর্ক ছিলাম, সিমুলেশন রিজিয়নটার নাম আমি চেঞ্জ করিনি এবং খুব সতর্কভাবে আরেকটা রিজিয়ন আমি কপি করে দিয়েছি, নতুন করে ক্রিয়েটও করিনি, যাতে কী কারণে এই ইরোরটা ট্রিগার হচ্ছে সেটা আবার ট্রিগার না হয়ে যায়। তো দুইটার একটা কারণ হতে পারে, পসিবল কারণ এটা ট্রিগার হওয়ার, যে নাম চেঞ্জ করা, মাল্টিপল রিজিয়ন ক্রিয়েট করা, এটা আমি ক্রিয়েট করে নেই, যা সেটার একটা কপি ছিল। অথবা থার্ড, এবং হয়তোবা কোনো এক পর্যায়ে আমি অরিজিনাল যে সিমুলেশন রিজন ছিল এটা ডিলিট করে নতুন একটা ক্রিয়েট করে ফেলেছিলাম, সেটা আসলে ঠিক খেয়াল নাই। যদি সেটাও হয়ে থাকে এটাও একটা কারণ হতে পারে। এই তিনটা পসিবল রিজন ছাড়া আমি কারণ দেখছি না যদিও, তবে ফার্দার টেস্ট করা আসলে রিস্কি হয়ে যেতে পারে, কারণ একটা ফাইল ক্রিয়েট হওয়ার পর সিমুলেশন অফ হয়ে যাওয়াটা আসলে টাইম কনজিউমিং একটা ব্যাপার। সিমুলেশন অপশনগুলো এখন ঠিকঠাক আছে, যেটা আমরা স্ট্যান্ডার্ডলি দেখি। তো এখন এই ডাটা ম্যাটেরিয়ালগুলো কপি করেছি ঠিকই, তবে যেটা সমস্যা সেটা হচ্ছে যে এটা ডাটা বেজে সেভ করা নাই। ডাটা বেজে আমার ডাটাগুলো আর নেই। তো যেটা হচ্ছে আমি জাস্ট বড় জোর কপি করে করে এনে রাখতে পারবো, এটা আমি ফার্দার আর আনতে পারবো না, আমাকে ওইখান থেকেই কপি করে আনতে হবে অরিজিনাল ফাইলটা থেকে। এই কারণে অরিজিনাল ফাইলটা এখনো ডিলিট করা হয়নি। তো এটা জিওমেট্রিটা আমি সাজিয়েছি হচ্ছে ফার্স্টে ডাটা দেখে সাজিয়েছি, ডিসেবলটা আমি ফার্স্টে করিনি। এটা হচ্ছে যে মেইন ফাইল চার্জ ফাইলটা ছিল সেখানে ডিসেবল করা আছে দেখে পরে ডিসেবল করেছি। এটা জিওমেট্রিটা আমি স্ক্রিনশট তুলে রেখেছি, কারণ প্রত্যেকটা বারবার এখান থেকে দেখানো অনেক টাইম কনজিউমিং হবে। সবার শুরুতে z=1 থেকে 1.2 পর্যন্ত আছে আইটিও লেয়ার, যেটা আসলে আমাদের ব্যাক কন্ট্যাক্ট। তার মানে হচ্ছে যে এখানে স্ট্রাকচারটা নিচ থেকে উপরে সাজানো আছে, নিচ থেকে উপরের দিকে সাজানো আছে, পার্টিশনে দেখাও যাচ্ছে। এটা এটা হচ্ছে সবচেয়ে নিচের লেয়ারটা। তো এখানে স্ট্রাকচার বানানোর ক্ষেত্রে আমি নিজে যেটা ফলো করেছি সেটা হচ্ছে যে সবার জন্য এক্স ওয়াইটা সেম রেখেছি, যাতে ম্যাটেরিয়ালটা দেখতে স্মুথ এবং ইউনিফর্ম হয়। আর এক্স সেন্টার হিসেবে 0 দিয়েছি, এক্স স্প্যানটা 1 রেখেছি। এখন মেইন ফাইলেও মোটামুটি সেম ক্যাটাগরি ফলো করেছে, জাস্ট এক্স স্প্যান আর ওয়াই স্প্যানটা একটু বেশি নিয়েছে ওরা, কেন জানি 1.05 দিয়েছিল। খুব বেশি ইম্পর্টেন্স আছে কিনা আমি শিওর না, তবে 1.05 ডাটাটা আমি সিলিকন সেলেও দেখেছিলাম যতটুকু মনে পড়ে, বাই ডিফল্ট দেখে হয়তো নিয়ে থাকতে পারে, খুব বেশি শিওর না আমি আসলে, বা এটার সিগনিফিকেন্স কি একটু ডিফারেন্সের জন্য আদৌ হবে কিনা মনে হচ্ছে না। তারপরে আমার আমার মেইন ফোকাস ছিল এখানে জেড যেটা লেন্থ আর কি, জেড বরাবর সেটা ডাটাটা যাতে একুরেট থাকে।
CZTSSE লেয়ারটা 200 ন্যানোমিটার হওয়ার কথা, সেটা মেনটেন করেছি। সিরিয়াস লেয়ারটা 30 ন্যানোমিটার থাকার কথা, সেটা মেনটেন করেছি। এটা আমি শুরুতে ডিসেবল আসলে রাখিনি। ইন্ট্রিনসিক জিঙ্ক অক্সাইড লেয়ারটা যেটা সিরিয়াস উপরে ছিল 80 ন্যানোমিটার ছিল, ওভাবেই নিয়েছি ক্যালকুলেশন করে। অ্যালুমিনিয়াম ডোপটাও 200 থাকার কথা, 200ই নিয়েছি। ফাইনালে নিকেল কন্ট্যাক্ট থাকার কথা। কিন্তু যেটা সমস্যা হচ্ছে যে মেইন ফাইলে এই দুইটা ডিসেবল রেখেছিল। ডিসেবল রাখার কারণে নিকেল কন্ট্যাক্টটা আসলে এটার জায়গায় চলে আসে, 3.23 থেকে 3.28-এ চলে আসে। আমি অবশ্য শুরুতে যখন দিয়েছিলাম তখন সিরিয়ালি রেখেছিলাম, ডিসেবলটা আমি পরে দিয়েছি ওইটার সাথে মিল রাখার জন্য, আর কোনো কারণ নেই রাখার। এই দুটা উনি ডিসেবল করলো কেন আমি ঠিক শিওর না। এই দুইটা ডাটাও ওনার ফাইলে দাও, মানে পিডিএফ যেটা ছিল ওটাতে দেওয়া নেই, জাস্ট চার্জ ফাইল থেকে কপি করে এনেছি। তা উনি সিমুলেশনে ইনক্লুড করেছে কিনা আমি আসলে এখনো শিওর না। সার্কেল পোর্শনটা তো আসলে ফটোনিক স্ট্রাকচারের জন্য ছিল, সেটা আমি আসলে আর এডিট করিনি, এটা আমি রেখে দিয়েছি। সিমুলেশন রিজিয়ন যেটাকে উনি 3D নাম দিয়েছিল, আমি নাম পাল্টাই নিয়ে রিস্ক নেওয়া যাবে না। এটার এসএসও আমি তুলে রেখেছি এখানে। 3D সব দিক দিয়ে ক্লোজড, যেটা স্ট্যান্ডার্ড। এই এক্স স্প্যান ওয়াই স্প্যানের ডাটাটা আমি কালেক্ট করেছি হচ্ছে এফডিডিডি থেকে, ওনার দেওয়া এফডিডিডি থেকে আমি স্প্যানটা নিয়েছি। আর জেড স্প্যানের ব্যাপারটা আসছে, এফডিডিডির সাথে মেইল রাখা অবশ্যই একটা স্ট্যান্ডার্ড প্রসিডিওর, না হলে সোলার জেনারেশনের ঝামেলা হতে পারে, এই জন্য এটা অ্যাব্রাপ্টলি দেওয়া যাবে না। আর জেডের ক্ষেত্রে যেটা হচ্ছে, এফডিডিতে আমাদের ফ্রিডম ছিল সিমুলেশন রিজিয়নটা যদি ম্যাটেরিয়াল থেকে একটু ছোট হয় সমস্যা নেই। আমরা যেটা করতাম ম্যাটেরিয়ালের বিভিন্ন স্ট্রাকচার এবং বিভিন্ন সোর্সেস মনিটরকে এফডিডিটি রিজিয়ন থেকে একটু বড় নিতাম, যাতে করে পুরো স্ট্রাকচারটা এফডিডিটির মধ্যে থাকে, কিছু অংশ বাদ না পড়ে যায়। তো স্ট্রাকচারটা যদি বেশ বড় হতো আসলে সমস্যা হতো না, এফডিডি রিজন জাস্ট ভিতর অংশটাই কনসিডার করতো। চার্জের ক্ষেত্রেও সেম। তবে চার্জের ক্ষেত্রে যে ঝামেলাটা আমি চার্জ কোর্সে শুনেছিলাম, ওখানে একটা ভিডিওতে বলেছিল চার্জ কোর্সে যে স্ট্রাকচারের লেন্থ আর এই চার্জ সিমুলেশন রিজিয়নের লেন্থ যাতে সেম হয় বা খুবই কাছাকাছি হয়। অর্পণ ভাইয়ের সাথে কথা বলার সময় উনি সেম কথা বলেছিল যে এটা প্রায় সেম রাখাই উচিত হবে। এটার এক্সাক্ট কারণটা আমি ঠিক শিওর না, তবে এটা হচ্ছে কাইন্ড অফ আনস্পোকেন। তো এই কারণে আমি স্ট্রাকচার যেহেতু জেড ইজ ইকুয়াল টু 1 থেকে শুরু এবং ডিসেবলড রাখার পর 3.28-এ শেষ, তাই সেখানেই শেষ করে দিছি। যদি ইনেবল করতাম তাহলে আমি 3.56-এ 3টা শেষ করতাম। 2D সিমুলেশন রিজিয়ন আসলে এখানে থাকা উচিত না, তো অরিজিনাল ফাইলে ছিল দেখে আমি রাখছি। আসলে একটা চার্জ ফাইলে মাল্টিপল সিমুলেশন রিজন থাকাই উচিত না। উনি দিয়েছে দেখে আমি যা সেটা ইনক্লুড করেছি, আমি এটা নিয়ে আর ফার্দার কোনো এডিট করিনি। চার্জ সলভারের স্ক্রিনশটগুলো এখানে তুলে রেখেছি। এখানে আসলে টেম্পারেচারটা 300 কেলভিন থেকে 298-তে নেওয়া ছাড়া আসলে ডিফল্ট অপশন থেকে চেঞ্জ করার কোনো প্রয়োজনীয়তা পড়েনি। স্ক্রিনশটটাও তুলে রাখা যদি ফার্দার কাজে লাগে। বাউন্ডারি কন্ডিশনস, এখানে ফ্রন্ট কন্ট্যাক্ট এবং ব্যাক কন্ট্যাক্ট আছে। তো এটা নাম আমি পরে আবার বেজ আর এমিটারে কনভার্ট করে নিয়েছি, কারণ যে ঝামেলাটা আমি খেয়াল করেছি স্ক্রিপ্ট ফাইলে এগুলার নাম বেজ আর এমিটারই রাখা আছে। এমিটারটা মোস্ট প্রবাবলি স্ক্রিপ্ট ফাইলে ইউজ করেনি, কারণ এমিটারটা আসলে গ্রাউন্ড হিসাবে ইউজ হচ্ছে, তো ওটার ভোল্টেজ অলওয়েজ জিরোই থাকে। সো ওটাকে আসলে বেজ মানে হচ্ছে ওটাকে আসলে করে দেখার কোনো কারণ নেই, আমরা বেজ কন্ট্যাক্টের ভোল্টেজটাই আসলে ইউজ করব, এমিটারের ভোল্টেজ জিরো। তো ফ্রন্ট আর ব্যাকে রাখা আছে, তো আমার যেটা মনে হচ্ছে অরিজিনাল ফাইলে ফ্রন্ট আর ব্যাকে রাখার কারণ হচ্ছে উনি তো ফ্রন্ট থেকেও ইলুমিনেশন করেছিলেন, ব্যাক থেকেও করেছিলেন, এক এক সময় এক এক অংশটা পজিটিভ বায়াস হিসাবে কাজ করেছে। আমার মনে হয় প্রতিবার সিমুলেশনের টাইমে উনি
প্রত্যেকটা কন্ট্যাক্টকে রিনেম করেছেন কোডের মধ্যে গাইগাস, এখানে একবার ফন্ট একবার ব্যাক লিখেছেন বা এই কাজটা করেছেন, না হলে আসলে রিড করতে পারার কথা না সলভার দ্বারা। তো এই বেজ স্ক্রিপ্ট ফাইলটা যেহেতু সিলিকন সেলের উপর বেস করে বানানো হয়েছিল, ওইটার সাথে মিল রেখে নেমিং করাটা আসলে নিরাপদ হবে। আর একটা চেঞ্জেস এখানে আনা লাগবেই, সেটা হচ্ছে যে এই চার্জ ওয়ার্ডটা মুছে দিতে হবে, কারণ এই সিমুলেশন রিজনের নাম শুধু সিমুলেশন রিজন রাখা, এটা বাই ডিফল্ট না। এগুলার স্ক্রিনশট আমি তুলে রেখেছি, এখানে ডিটেলস গুলো ব্যাখ্যা করছি। ফ্রন্ট কন্ট্যাক্ট বা যেটার নাম আমরা বেস কন্ট্যাক্ট দিয়েছি, এটা ছিল হচ্ছে সবার উপরে। নিকেল অ্যালুমিনিয়াম ডিসেবল যেটা, সেটা ছিল আমার ফ্রন্ট কন্ট্যাক্ট, স্ট্রাকচারের মধ্যে এখানে দেখা যাচ্ছে শুরুতে। এবং আইটিও যেটা একদম পিছনে, সেটা হচ্ছে ব্যাক কন্ট্যাক্ট, যেটার নাম আসলে আমরা ইমিটার রেখেছি, আর এটা নাম আমরা বেজ রেখেছি। এটার স্ক্রিনশট গুলো এখানে রাখা আছে। ফ্রন্ট কন্ট্যাক্ট হিসাবে বেজ, এখানে ডাটাটা রাখা আছে। আমি অলওয়েজ ব্যাকট্র্যাকিংটা এনেবলড রাখি, কারণ কনভার্জেন্স এররের ক্ষেত্রে এটা অনেক কাজে দেয়, অর্পণ হয়ে বলছিল এটা রাখাটা সুবিধাজনক বলে। আর রেঞ্জ ইন্টারভালটা আমি 0.05 দিয়ে রাখি। এটা মেইন ফাইলে একটু ভিন্ন দেওয়া ছিল, ইন্টারভালটা 0.1 দেওয়া ছিল, একটু বড় ইন্টারভাল দেওয়া ছিল। আর ব্যাকট্র্যাকিংটা উনি ডিসেবলডই রেখেছিল। আই ডোন্ট নো, আমার মনে হয় না এটা খুব একটা অসুবিধা হবে। তবে যেটা একটু ইন্টারেস্টিং ছিল, ফোর্স ওহমিকটা উনি ফলস রেখেছিল, যদিও এটা ট্রু রাখাটা স্ট্যান্ডার্ড। খুবই স্পেসিফিক কাজ না থাকলে এটা ট্রুই থাকার কথা। চার্জ কোর্সের ক্ষেত্রেও সেখানে স্পষ্ট বলা হয়েছিল ফোর্স ওহমিকটা বেশিরভাগ কেসেই ট্রু থাকে। কন্ট্যাক্ট হিসাবে নিকেল অ্যালুমিনিয়াম কন্ট্যাক্টটা ছিল। ব্যাক কন্ট্যাক্ট হিসাবে ছিল হচ্ছে আইটিওটা, এবং এখানে আসলে কোনো ব্যতিক্রম দেখা যায়নি। মিটারটা গ্রাউন্ড হিসাবে কাজ করছে, ভোল্টেজ জিরো, ফোর্স ওহমিকটাও ট্রু যেটা স্ট্যান্ডার্ড, এখানে আসলে কোনো ব্যতিক্রম নেই। তারপরে ডোপিং প্রোফাইল। ডোপিং প্রোফাইলটা এখানে একটু দেখানো যাক, পার্টিশন করলে সেটাই সুবিধা হবে। ডোপিংটা হচ্ছে এই সাইডে ECZTSE আর NCJCDS। তো ডোপিং এর জিওমেট্রিটা ফলো করেছে ভাবে 1.2 থেকে 3.2, যেটা আসলে একদম CZTSSE লেয়ারের হুবহু সমান। তার মানে ওই লেয়ারের বাইরে কোনো ডোপিং আমরা রাখিনি, পি টাইপের। এটা কনসেন্ট্রেশন হচ্ছে 16 রাখা হয়েছে। এনসিডিএস লেয়ারের ডোপিংটা রাখা হয়েছে হচ্ছে 3.2 থেকে 3.3 পর্যন্ত, যদিও সিডিএস লেয়ারটা ছিল 3.2 থেকে 3.23 পর্যন্ত। অর্থাৎ এই ব্যাক কন্ট্যাক্টের মধ্যেও এন টাইপ ডোপিংটা চলে গেছে। সরি, ব্যাক কন্ট্যাক্ট মানে ফ্রন্ট কন্ট্যাক্ট যেটা, যেটা হচ্ছে এই যে নিকেল অ্যালুমিনিয়াম ডিসেবল যেটা, এই কন্ট্যাক্টের মধ্যে আসলে ডোপিংটা একটু চলে গেছে এন টাইপ, যদিও ফ্রন্ট কন্ট্যাক্টের ক্ষেত্রে কোনো ডোপিং আসলে এখানে করা হয়নি। তবে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে দুটাই কনস্ট্যান্ট ডোপিং ছিল, এবং এই দুইটা ডোপিং রিজনের মধ্যে কোনো ওভারল্যাপ, একটা শেষ হওয়ার পর আরেকটা শুরু হয়েছে। আমরা যেটা সিলিকন সেলে যেটা দেখেছিলাম, ওখানে ওভারল্যাপ করা ছিল, এবং একটা ডেন্সিটি এটাতে খুব বেশি রাখা হয়েছিল যাতে ওভারল্যাপ রিজিয়নেও সেটা টাইপিং নিয়ে সমস্যা না হয়। এদের ডেন্সিটিটা অবশ্য প্রায় সেম, 10⁻16, আর একটা হচ্ছে 1.5 10⁻16। ওভারল্যাপ করলে একটু সমস্যাই হয়ে যেত। এরপরে এটার ডোপিং যেটা মেনশন করা ছিল পিডিএফ এর মধ্যে, সেটাই ফলো করা হয়েছে AZO এবং IZNO এর জন্য। দুইটাই আমি ডিসেবল রেখে দিয়েছি, যেহেতু অরিজিনাল ফাইল ওরা ডিসেবল করেছিল, কিন্তু আগে যেভাবে ডাটা দেওয়া হয়েছিল ওভাবে ডোপিংটা করেছি। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ইন্ট্রিনসিক ZNO এর জন্য ডোপিংটা পি টাইপ ডোপিংটা হচ্ছে ডোপিং দেওয়া হয়েছে এখানে।
মনিটরস গুলো একটু দেখে আসি ওখান থেকে। এটা হচ্ছে ব্যান্ড মনিটর, যেটা ZX6 এ রাখা আছে। এটা ব্যান্ড স্ট্রাকচার দেখার জন্য কাজে লাগবে, যে ঠিক জায়গায় আমরা আসলে কার্ভটা দেখবো নাকি। আর এটা হচ্ছে চার্জ মনিটর, আমাদের মেইন মনিটর চার্জ ফাইলের জন্য। এগুলোর জিওমেট্রিটা এখানে স্ক্রিনশট তোলা আছে। জেড রিজন আমরা একটু বেশ বড় নিয়েছি মনিটরটা, আর উদ্দেশ্য হচ্ছে যে এই ডিসেবলড অবজেক্টসগুলো আছে ওগুলো যদি ইনেবলড করি তাহলেও যাতে একই মনিটর দিয়ে কাজ চালানো যায়, আরেকটা মনিটর ক্রিয়েট যাতে করা না লাগে। এমনিতেও রিজিয়নের বাইরে কোনো অংশই সিমুলেট হবে না। চার্জ মনিটরের ক্ষেত্রেও সেম জিনিসই ফলো করা হয়েছে, একটু বড় নেওয়া হয়েছে, এবং স্প্যান এক্সিস স্প্যান ওয়াই স্প্যানটাও একটু বড় রেখেছি আমরা, যাতে অবজেক্টের কোনো অংশ যাতে মনিটরের বাইরে চলে না যায়। মনিটরটা একটু বড় হলো কারণ পুরোটা স্পষ্ট ভিজিবল রাখতে হবে, না হলে ক্যালকুলেশন এরর আসতে পারে। অ্যাক্সিস স্প্যান ওয়াই স্প্যানটা 0.35 ছিল, একটু সেফটির জন্য বড় রাখা হয়েছে। আর জেড স্প্যানটা ওরকম ব্যান্ড স্ট্রাকচারের মতো বড় রাখা হয়েছে। কিছু ইনফো যেটা আমি শর্টেড করে রেখেছি: I2 লেয়ারের লেন্থ, CZ, TSSE, CDS এর লেন্থ এবং ডিসেবল, এই চারটা আসলে আমরা মেইনলি ইউজ করেছি। আনইউজড বা ডিসেবলড গুলোর ইনফরমেশন। অ্যান্টি রিফ্লেক্টিং কোটিংটা এখানে আসলে ডিসেবল তো করেনি, আসলে এটা রাখেই নি। আমি ডাটাটা খুঁজতে গেছিলাম চার্জ ফাইলে, ওটা আসলে কোনো এক্সিস্টেন্সই নাই অরিজিনাল চার্জ ফাইলে, যেটা পাই দিয়েছিল। তো ওখানে এটা অবশ্য এফডিডিতে এই লেয়ারটা ছিল, বিটিটি ফাইলে আমি এটা লেয়ারটা পেয়েছি, কিন্তু চার্জ ফাইলে এটা একদমই নাই। তো এই কারণে আমি আর এটা দিইনি, কারণ ডাটা মিসিং। গ্লাস লেয়ার নামে একটা লেয়ার এফবিটিতে ছিল, সিলিকন অক্সাইড গ্লাস লেয়ার ইউজ করেছিল, সেটা আইটি ও ব্যাক কন্ট্যাক্টের ঠিক নিচে ছিল। এটাও চার্জ ফাইল ইউজ করা হয়নি, তাই আমিও এখানে দেইনি। ইন্ট্রিনজিক জেডএন ও এবং অ্যালুমিনিয়াম ডোপ জেডএন ওর কথা অলরেডি বলা হয়েছে, এই দুটো আমি ফার্স্টে দিয়েছিলাম চার্জ ফাইল ক্রিয়েটার সময় স্ক্র্যাচ থেকে, কিন্তু পরে উনি ডিজেবল রাখছে দেখে আমিও ডিজেবল রেখে দিই। এই দুটো থাকা অবস্থায় আমি এনআই নিকেল যেটা লেয়ার আছে সেটা আমি এই জায়গায় ইনেবল রাখছিলাম, কিন্তু যেহেতু পরে এটা সরে যায় আমার 3.23 থেকে ওটা ইনেবল করে দিতে হয়েছে। ডোপিং এর ইনফরমেশনটা আমি এখানে সংক্ষেপে রেখে দিয়েছি। PCZTSS ইটা, এটা তো হচ্ছে আমাদের হচ্ছে ফরওয়ার্ড ভোল্টেজ প্রান্তে রাখা আছে। তো অ্যাপ্লাইং ফরওয়ার্ড ভোল্টেজে পি টাইপ ডোপিং থাকবে স্ট্যান্ডার্ড। এনসিডিএস লেয়ারটা গ্রাউন্ডের কাছাকাছি রাখা আছে। এবং ডোপিং নিয়ে বাকি যে কথাগুলো বলেছি সেগুলো একটু সংক্ষেপে রেখে দিয়েছিলাম। এটা হচ্ছে আমার চার্জ ফাইল, যেটা ফ্রম স্ক্র্যাচ ক্রিয়েট করেছি। সেই সাথে আমি চার্জ কোর্সটাও কিছুটা দেখেছি, ওখানে যে বাকি ভিডিওগুলো দেওয়া ছিল ওগুলো কমপ্লিট করেছিলাম নেট শাটডাউনের আগে। তো সেখানে মেইনলি আর কোনো ফাইল স্ক্র্যাচ থেকে তৈরি করেনি, বরঞ্চ বিভিন্ন সোর্সেস, বিভিন্ন মনিটর এবং বিভিন্ন টাইপ ডোমেইনের ব্যাখ্যা দেওয়া হয়েছে সেগুলা। এর মধ্যে অনেক কিছু আসলে ডাইরেক্টলি কানেক্টেড, আর অনেক কিছু হয়তো বা সোলার সেলের সাথে আসলে কোনো রকম কানেকশন নাই, থাক হয়তো বা ভবিষ্যতে লাগতে পারে, নাও লাগতে পারে। তো কিছু ইন্টারেস্টিং ইনসাইটস পাওয়া গেছিল বিভিন্ন মনিটরস এবং ডোমেইন টাইপের নিয়ে। সিমুলেশন রিজনের মধ্যেও কিছু ইনফরমেশন ওখানে বলেছিল, লাইক বিভিন্ন সারফেসের মধ্যে জাস্ট সিমুলেশন করা, ভিতরের অবজেক্ট ইনক্লুড না করা বা এরকম প্রায়োরিটি নিয়ে। তবে আমরা ডোমেইনের মধ্যে আসলে এত কোনো রকম ব্যতিক্রম দেখিনি, সবগুলো ডোমেইনই হয় সলিড বা ডোমেইন সলিড বা এরকম স্ট্রাকচারেই রাখা আছে আপাতত। এর বাইরে আমরা ব্যতিক্রম দেখিনি, মনে হচ্ছে না সোলার সেল এগুলো ইউজ করা হবে। সেই সাথে চার্জ কোর্সটা শেষ করার পর অ্যাডভেন্সার কোর্সটাও শুরু করেছিলাম, কিন্তু আসলে মিনিংফুল কোনো স্ট্রাকচার দেখা বা গঠন করার আগেই নেটটা শাটডাউন হয়ে যায়। আশা করি নেটটা আবার যদি স্টেবল হয় কিছুদিনের মধ্যে ওটা কন্টিনিউ করার ইচ্ছা আছে। ওটা
সিরিয়ালে দেখে ফেলবো। মুনিরা মোস্ট প্রবাবলি প্রায় দেখেই ফেলেছে অলরেডি, তো ওর ইনস্ট্রাকশন অনুযায়ী ফলো করে তাড়াতাড়ি দেখে ফেলার ইচ্ছা আছে, তবে নেটটা এখন আসলে আমার রিজিয়নে ঠিক মতো আসেনি। আর এটার চার্জ ফাইলটা না, এফডিডিটি ফাইলটা না থাকার কারণে আমি সিমুলেশন ইটসেলফ দিয়ে রান দিয়ে চেক করতে পারিনি। সোলার জেনারেশন অবজেক্টটা জাস্ট রেখে দিয়েছি। চার্জ ফাইলটা, এফডিডিটি ফাইলটা যদি ক্রিয়েট করতে পারি বা পাওয়া যায় তখন আমি এটা হয়তো চেক করব, বা অন্য কোনো স্ট্রাকচার নিয়ে কাজ শুরু করে দিলে সেটা নিয়ে কন্টিনিউ করতে থাকবো।